আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সেই ছোট্টবেলা থেকেই শ্রেয়া এক নীরব কন্যা, নিশ্চুপ চাপা স্বভাবের অধিকারিণী। মূলত বাবার প্রতি ভীতিটাই ওকে এমন করে তুলেছে। বিশেষ করে শৈশবকালে যখন খেলার সঙ্গীদের কাছ থেকে অবহেলিত হয়ে ফিরে আসতো, ওর ভেতরটা ঠান্ডা শীতল হয়ে যেত। সেটা প্রস্ফুটিত হতো বাহ্যিক অংশেও। বাবার গর্জন শুনলে ও মাঝে মাঝে মায়ের পেটে মুখ গুজে চুপচাপ দাঁড়িয়ে থাকতো। একটা শব্দ উচ্চারণ করতো না, শুধু ভিজিয়ে দিত মায়ের আট পৌরের সুতি কাপড়টা। বিষাদে অবহেলায় হারানোর বেদনায় তিক্ত মুহূর্ত স্মৃতিতে ওর মন ধীরে ধীরে আরও ঠান্ডা হয়ে যায়। কখনো মায়ের মৃত্যুর পর আপনজনের ছোঁয়া পায়নি সে। খোলামেলা প্রাণবন্ত হয়ে মেশা হয়নি কারো সঙ্গে। মা ব্যতীত অন্য কোনো আপন মানুষের স্পর্শ কেমন হয় সেটা আগে জানত না শ্রেয়া। কপাল গুণে রক্তের না হলেও আপন হতে পেরেছে প্রিয়র। তবুও জড়তার রেশ রয়ে যায় অল্প স্বল্প ঈষৎ। এখন অনেক আপনজন ওর। বাবা, আম্মা, দেবর, বেস্ট ফ্রেন্ড, ননদ, দাদি, রহিমা খালা সবাই আছেন। প্রাণের চেয়েও প্রিয় হয়ে উঠেছে একটা মানুষ যে সম্পর্কে ওর স্বামী। এত এত আপনজনের ভিড়ে ওর নিজেকে আর অসহায় এতিম মনে হয় না। যারা যারা ওকে অপছন্দ করে একদিন ওদের মনে ওর জন্য একটা সুন্দর জায়গায় তৈরি হবে, এটা ওর দৃঢ় বিশ্বাস। আমার বউ আমার সাথে তো মিষ্টি করে কথা বলে না কেন? মাঝে মাঝে বললেই পারে আপনি আমার স্বামী। দূরে দূরে কেন থাকেন? আদর করতে পারেন না? পিছন থেকে ফিচেল রসাত্মক কণ্ঠস্বর তীক্ষ্ণভাবে বিঁধে শ্রেয়ার শ্রবণ নালীতে। হাতের মোবাইলটা রেখে তড়িঘড়ি করে ব্যতিব্যস্ত হয়ে ঘুরে দাঁড়ায় ও। তৎক্ষণাৎ চক্ষু ক্যানভাসে তাকে সুন্দর একটা দৃশ্য। তুর্যের হাতে বকুল ফুলের মালা। এটা কই থেকে আসলো? কি মন মাতানো সুঘ্রাণ! বড্ড মাতোয়ারা হয়ে উঠেছে নিস্তব্ধ কক্ষটা। এই ঘ্রাণটার সঙ্গে আধা ঘন্টা পূর্বেই তো ওর আর প্রিয়র সাক্ষাৎ হয়েছিল। ওরা যেই জায়গায় দাঁড়িয়ে গোগ্রাসে ভর্তা খেয়ে যাচ্ছিল, সেখানেই অবস্থান বকুল ফুলের গাছটা। কত অবলীলায় মধুর সৌরভ বিলিয়ে দিচ্ছিল সবাইকে। ও ভেবেই নিয়েছে চাচার ভর্তা বেশি বিক্রি হয় এই গাছের কারণেই। সুবাস লুফে নিতেই হয়তো মানুষ ভর্তার অজুহাতে মিনিটের পর মিনিট দাঁড়িয়ে থাকে। কিন্তু তুর্যের হাতে বকুল ফুলের মালা এলো কোত্থেকে? লজ্জায় প্রশ্ন করতে পারছে না সে। কিসব বলল সামনে দাঁড়ানো ব্যক্তি? ওর কিছু বলার অপেক্ষাও করল না তুর্য। কোমল হাতটা টেনে নিজের কাছে নিল। বকুল ফুলের মালাটা কবজিতে চড়িয়ে দিতে মগ্ন হয়ে পড়ল। খুব যত্নের সাথে পরিয়ে দিচ্ছে। শ্রেয়া ফ্যালফ্যাল নয়নে চেয়ে রইল। ছোট্ট করে প্রশ্ন করে ব্যাঘাত ঘটালো তুর্যের কাছে। এটা কখন আনলেন? তুর্য বেজায় বিরক্ত হলো, গম্ভীর কণ্ঠে বলল, প্রশ্নটা পরে করা যেত না? শ্রেয়া ভাব ভঙ্গি আঁচ করে ধীমের স্বরে প্রত্যুত্তর করল, এখনই জানতে ইচ্ছে হলো তাই। আপনি কি বিরক্ত হয়েছেন? খুব। তোমাকে মারতে মন চাইছে। আমার রোমান্সের শত্রু তুমি। কত যত্ন করে পড়াচ্ছিলাম, এখন বিঘ্ন ঘটিয়ে যত্ন ত্রুটি রেখে দিলে। অধরে হাসি ফুটে উঠল শ্রেয়ার। ছোট ছোট বিষয়ে কত যত্ন মানুষটার। ভিতরে প্রচণ্ড ভালো লাগার পবন বইছে। একটা সময় ছিল চাইলেও কিছু পেত না, আর এখন না চাইতেই কত কিছু, কত সুখ পেয়ে যাচ্ছে। তুর্য মালাটা পরিয়ে মাথা তুলে সোজা হয়ে দাঁড়ালো, যেন অবাধ্য কাজ সাধন করেছে সে। ঠোঁটে প্রফুল্ল হাসি, নিঃশব্দতা। হাতটা এখনো ধরে রেখেছে। বলল, শ্রেয়া থ হয়ে গেল। অনতি বিলম্বে জিজ্ঞেস করলো, কই আমি দেখিনি যে। তোমার সব কেন দেখতে হবে? আমাকে দেখো। কাজল চোখে আমাকে দেখে চোখ দুটোকে ধন্য করো। দেখি তো আপনাকে, লুকিয়ে অনেক দেখি। আমার দেখা সুদর্শন পুরুষ আপনি। কথাগুলো কণ্ঠনালী মাধ্যমে বাহিরে এলো না, মনে পিঞ্চিরা বদ্ধ হয়ে থেকে গেল। তুর্য হাতটা ছেড়ে দিতে নিয়ে আবারও আঁকড়ে ধরল। দুই ওষ্ঠের সন্নিকটে নিয়ে আসে বকুলের সজ্জিত হাতখানা। শ্রেয়ার অন্তঃস্থল থেকে থেকে তীর তীর করে কাঁপছে।
তুর্য নরম ত্বকে ঠোঁট ডুবিয়ে দিল। চোখের পলকে শিরশির করে উঠল শ্রেয়ার সমস্ত অঙ্গ। সর্বাঙ্গে নিদারুণ কম্পন আন্দোলন, দেহের তাপমাত্রা উষ্ণ। তুর্য বকুল ফুলের ঘ্রাণ নাসারন্ধ্রে টেনে নিয়ে ভ্রু উঁচিয়ে বলে উঠল। জ্বর আসছে নাকি? দেহের তাপ বেড়ে গেল হঠাৎ। শ্রেয়ার সমস্ত বদন রক্তাভ, লালের প্রলাপ পড়েছে। মেহি কণ্ঠে উচ্চারণ করে, তেমন কিছু না। কিঞ্চিত তফাৎ বোধ হয় আর সইতে পারল না তুর্য। শ্রেয়ার হাতটা নিচের বুকের বাপাশে রাখে, কোমর চড়িয়ে দেহটা আঁকড়ে ধরে বুকের ভেতর। শ্রেয়া থমকে গেল, স্তব্ধ হয়ে পড়ল। অনিয়ন্ত্রিত হয়ে পড়ল হৃদস্পন্দন। তুর্যের বুকে অবস্থিত হাতটা বারংবার নড়চড় হচ্ছে, কাঁপছে। তুর্য হালকা ঝুঁকে আসলো, খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ মাখল শ্রেয়ার মসৃণ কোমল গালে। সঙ্গে সঙ্গে শ্রেয়ার হাতটা তুর্যের গেঞ্জি খামছে ধরে। তুর্য মৃদু হাসল, কোমরের বাঁধন কঠিন হতে কঠিনতর করে মিশিয়ে নিল চিকন দেহখানি। বলল, আমার সামান্য চুমুতে তোমার দেহের এত উত্তাপ? আগে জানতাম চুমুতে জ্বর ভালো হয়, আজ জানলাম চুমুতে জ্বর হয়। এটা অবশ্য নিব্বানিব্বিদের জানা উচিত, নয়তো আজীবন ভাববে চুমুতেই বুঝি জ্বরের ওষুধ। শ্রেয়া ঠোঁট টিপে হাসে, তবে সেটা অগোচরে। তুর্য ওকে আঁকড়ে ধরে রেখেই কর্ণপাতায় ঠোঁট ছুঁয়ে বলল, আমার পছন্দটা পাল্টে গেল, তোমার পছন্দগুলো আমার চাওয়া হয়ে উঠল। তোমাকে স্ট্রং করতে চেয়ে আমি দুর্বল হয়ে পড়লাম তোমার প্রতি। কিভাবে হলো এসব শ্রেয়সী? অন্তঃপুরে ঝড়ের শুরু, সেই ঝড়ের প্রচণ্ড বেগ সবকিছু নাড়িয়ে তুলছে। শ্রেয়ার দুই ঠোঁট নড়ে উঠল। আমি একটা বাক্যের শুরু হয়েছিল সবে, পুরোটা বলার আগেই তুর্য শান্ত নরম কণ্ঠে পুনর্বার বলে, আমি তোমাকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরি। নিরুত্তর হতবাক শ্রেয়া। ওর শরীর বলিষ্ঠ বাহুবন্ধনে আবদ্ধ। আর কতটুকু শক্তি প্রয়োগ করলে একদম ঢুকে যাবে ও তুর্যের বুকে। বুকের কাছ থেকে হাত সরিয়ে দুহাত আস্তে ধীরে মনে মনে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ও তুর্যের পিঠে রাখল। এতেই যেন সম্মতি লুকিয়ে আছে। নেমেষে আলিঙ্গন অত্যাধিক গাঢ় হয়। সাহস সঞ্চয় করে একটা প্রশ্ন করল শ্রেয়া, আমাকে স্ট্রং দেখার জন্যই সেদিন ফুলশয্যার রাতে ভালোবাসেন না বলেছিলেন, তাই না? এখনো কি বলেছি ভালোবাসি? তুর্যর নিরালস জবাব শুনে শ্রেয়া প্রতিবাদী কণ্ঠে বলল, আমি বুঝে নিয়েছি, আমার হৃদয় থমকেছে। সেদিন রাস্তায় বলা কথাগুলোর মানে বুঝতে আজ আর ভাবতে হয় না আমার। তুর্য মুখ সরিয়ে এনে শ্রেয়ার মুখের দিকে তাকালো। ততক্ষণে মাথা নুইয়ে ফেলেছে শ্রেয়া। নিজের কথায় নিজেই আহম্বক বনে গেল ও। তুখোর অনিমেষ নেত্রের চাহনিও সহ্য করতে পারবে না। আই কন্ট্যাক্ট সম্ভব নয় ওর পক্ষে। এই চাহনিতে ও হাজারবার লজ্জাবতী হবে, তবুও পারবে না চোখে চোখ রাখতে। মুহূর্তেই তুর্য তপ্ত নিঃশ্বাস ছেড়ে পড়ল, অবশেষে বুঝলে, নয়তো ভেবেছিলাম বউ আমার সারা জীবন গাদি থাকবে। স্ট্রং না বানাতে পারি, গাদি শব্দটার ইতি তো টানতে পারবো। আনমনে কপাল কুঁচকে এলো শ্রেয়ার, প্রশ্ন করল, স্ট্রং? তুর্য চিকন দেহখানি বন্ধন মুক্ত করে দেয়। শ্রেয়ার হাতটা ধরে শোবার ঘরের সাথে লাগোয়া বারান্দায় নিয়ে আসলো। ওকে একটা টুলে বসিয়ে দিল সে। নিচে বসলো ওর সামনে হাঁটু গেড়ে। বলল, কোনো একদিন চৌধুরী বাড়ির বারান্দায় বসে বলেছিলাম আমি তোমাকে চাই না। সত্যি সেদিন আমি কোনো দুর্বল শ্রেয়সী চাইনি। বউ হিসেবে তোমাকে আমার জীবনে ফিরিয়ে আনলেও তুমি এসেছিলে আমার হৃদয় হরণকারিণী হয়ে। তোমার ছোটবেলার ছবি দেখেই প্রথম এক অসহনীয় অনুভূতি জাগে আমার মাঝে। অনুভূতির প্রখরত্ব এতটাই বেশি, আমি সেদিনের পর তোমাকে চেয়েও ঘৃণা করতে পারিনি। শুধু মনে হয়েছিল আমার তোমাকে চাই, জীবনে রেখে দিই তোমাকে। আর যেদিন জানলাম তুমি আমার বউ, তখন শুধু মাথায় আসে এত নরম চরিত্রের মেয়েটা কেন আমার হলো। ও যখন অন্যের কথায় আচরণে কষ্ট পাবে আমি কিভাবে সহ্য করব। অন্যকে জবাব দেওয়া শেখাতে হবে ওকে। জীবনটাকে আরও কঠিন পরিস্থিতিতে নিয়ে যেতে হবে যেন ও উপলব্ধি করে স্ট্রং হওয়া ছাড়া জীবনে টিকে থাকা দুর্বিষহ হয়ে যায়। যেমন আমার মা, তুমি ফিরে আসার পরও সরলতার সুযোগ নিয়ে অসহায় ভেবে তাড়িয়ে দিল তোমাকে। তাহলে জীবনে ও সবসময় এভাবেই নিজেকে গুটিয়ে নিবে? অনেক চিন্তায় পড়েই যাই।
তোর্য থেমে যাওয়াতে অশান্ত হয়ে পড়ে শ্রেয়া। লম্বা লম্বা আঙ্গুলের ফাঁকে নিজের ছোট ছোট আঙ্গুল গলিয়ে প্রশ্ন ছুড়ে দিল। থামলেন কেন? তুমি দুর্বল চিত্তের মেয়ে শ্রেয়সী, নিজের অধিকার ছিঁড়ে নিতে জানো না তুমি? নয়তো কেমন করে পারতা অহমিকা ও আমার বিয়ে সহ্য করতে? একটাবার কাউকে বলেছো? বলনি। প্রথম যেদিন জানলে আমি তোমার স্বামী, প্রিয়দের বাড়ি থেকে পালিয়ে চলে আসলে চট্টগ্রাম। তারপর আমার আর অহমিকার বিয়েটা মেনে নিচ্ছিলে। এটা কি তুমি ড্রামা পেয়েছিলে? এটা তোমার বাস্তব জীবন শ্রেয়সী, লড়াই করে বাঁচতে হয় এখানে। তাহলে তুমি তা না করে সব কিছু থেকে গুটিয়ে কেন নিচ্ছিলে নিজেকে? এমনকি তোমার ভিতরের প্রতিবাদী রূপটা জাগানোর জন্য আমি নিজেকে ক্ষত বিক্ষত করেছি। সেই রাতে তুমি কষ্ট পেয়েছো কতটুকু, তার থেকে বেশি আমি পেয়েছি। কারণ তোমার দুঃখগুলো আমারই। বিনিময়ে শুধু একটু স্ট্রং শ্রেয়সী চেয়েছিলাম, যে আমি না থাকলেও কখনো ভেঙে পড়বে না। ওই রাতে এত কিছু বলার একটাই মানে ছিল, তুমি আমাকে যোগ্য জবাব দিবে। তোমার মায়ের উদাহরণ দিয়েছিলাম কারণ তুমি যেন ওনার মতোই মনের দিক থেকে শক্ত থাকতে পারো। আড়ালে ভালোবাসার যন্ত্রণাটা খুবই ভয়ঙ্কর, তাও সহ্য করেছি কেবল বলবে বলে আমাকে বইয়ের অধিকার দিন। কিন্তু তুমি নিজের অবলা রূপটাতে সীমাবদ্ধ থাকলে। তুমি জিতে গেলে, হেরে গেলাম আমি। যদি পারতাম তবে নিউজ পেপারে ছাপাতাম, বউকে স্ট্রং করতে গিয়ে স্বামী নিজে দুর্বল হয়ে গেল। একেই বলে সঙ্গদোষে স্বভাব নষ্ট। শ্রেয়া স্তব্ধ নির্বাক। তোর্য এত ভেবেছে ওর জন্য, আসলেই কেন পারে না ও নিজের অধিকার নিতে? এভাবেই কি জীবন চলে? তোর্য যদি স্টেপ না নিত তাহলে আজ সে না, অহমিকাই তার জীবনে অর্ধাঙ্গিনী হয়ে থাকতো। তোর্যের এত এত হেয়ালি বনাতে ভালোবাসা ছিল, ফুলশয্যার রাতে বলা এক একটা বাক্যতে ছিল ওকে স্ট্রং দেখার চাওয়া, প্রবণতা। তাহলে ইঁদুরের কামড়? শ্রেয়ার মন পড়ল সেটা একটা চরম মিথ্যে ছিল, লেকচারার সাহেবই দিয়েছিলেন। লজ্জায় তোর্যের বুকে ঢলে পড়ল ও। তোর্য পড়তে গিয়েও নিজেকে সামলে নিল। শ্রেয়া চুপটি করে বুকে মুখ গুজে রাখে। একমাত্র ওর ভিতরকার সত্তা জানে এ বুকে মুখ লুকাতে কতটা লজ্জা বিসর্জন দিয়েছে ও। এতে যদি ভালোবাসা মানুষটা অল্প পরিমাণ শান্তি পায়। তোর্যের অধর কোণে সুপ্ত হাসি, কণ্ঠে ফিচলেমি। এখন কেন অধিকার খাটাচ্ছ? শ্রেয়ার নিঃসংকোচ উত্তর অত্যন্ত মৃদু স্বরে। কারণ স্যার আমাকে অধিকার খাটানো শিখিয়েছেন। তোর্যের গলায় রাগের আভাস, কিছুটা রেগে মেগেই আওড়ায়। ছাত্রীকে বুকে নেই না আমি, বউকে নেই। সরো আমার বুক থেকে। শ্রেয়া সরল না, নড়ল না সামান্য পরিমাণ। চন্দ্র রোশনায় বিলীন করছে। অমানিসায় ডুবে থাকা বারান্দায় আসছে একটু আধটু আলো। কানে আসছে তোর্যের শাসন মিশ্রিত কণ্ঠস্বর। স্যার ডাকবেন আর? আয়ুষ ও প্রিয় বারান্দায় এসেছিল রাতের বাতাস উপভোগ করতে, কিন্তু চাঁদের আলোতে তুর্য শ্রেয়াকে দেখে ছটপট রুমে ফিরে আসলো। প্রিয় অবশ্য উকিঝুঁকি দিয়ে নিজেদের বারান্দা থেকে চুপি চুপি দেখতে চেয়েছিল, কিন্তু আয়ুষের জন্য সকল চেষ্টা বিফলে। যতবার দরজার কাছে গিয়েছে আয়ুষ টেনে হিঁচড়ে ফিরিয়ে এনেছে। এখন এক আকাশ সমান আফসোস হচ্ছে প্রিয়র। মানুষ নাকি বারান্দা থেকে কত কপত কপতের রোম্যান্স দেখে, অথচ আয়ুষের জন্য দেখতে পারল না। লোকটা নিজে নিরামিষ ওকেও বানাচ্ছে এমন। খেপে গিয়ে আয়ুষের বুকেই গুটিসুটি মেরে রইল। মনে মনে বেশ তৃপ্তি পাচ্ছে ও, এটাও জানে আয়ুষও পাচ্ছে। ভালোবাসা শেষ হলেও কখনো কখনো সম্মান রয়ে যায়, এবং সেই সম্মান থেকে সৃষ্টি হয় মানুষটার ভালো চাওয়া। রাত্রির মধ্যভাগে শহরতলিতে নিঝুম নেমে এসেছে। হাওয়াও বয়ে চলেছে শব্দহীন। দিনের সবটা সময় ক্লান্তিতে কাটিয়ে সহস্র পরিশ্রমী মানুষ প্রিয়র তালিকায় যোগ করেছে এই নিশারা নিশিথিনীকে। চোখের পাতায় আধার নেমে এলে কায়ার অবসাদের পরিসমাপ্তি হয়তো ঘটে। শ্রেয়া তোর্যের বুক থেকে সরে আসার জন্য নড়চড় শুরু করল। বক্ষস্থল হতে কোমল দেহ আলগা হচ্ছে ধীরে ধীরে। তা মস্তিষ্ক ধারণ করতেই তোর্য পিঠের উপর চাপ ঈষৎ কঠিন করে। শ্রেয়ার কেশগুচ্ছের মধ্যবর্তী স্থানে ওষ্ঠাধর ডুবিয়ে রাখে কিয়ৎ পরিমাণ সময়, হয়তো সেকেন্ড
সেকেন্ড পেরিয়ে মিনিটের কোঠায় আটকে যায় সময়টা। দুই অধর কিঞ্চিত ফাঁক হয় তুর্যের। শ্রেয়ার মুখশ্রী তুলে চিবুকে আঙ্গুল রাখে। নেত্রে ভাসে রক্তাভ চেহারা, নিমিলিত আখি পল্লব। চিবুক হতে মন্থর গতিতে বৃদ্ধাঙ্গুল ছুঁই ছুঁই করে স্পর্শ করে ফেলে চিকন সরু গোলাপি ঠোঁট। শ্রেয়া সামলে উঠতে পারে না। কি ভয়ঙ্কর অনুভূতি, কতটা গভীর স্পর্শখানি। আস্তে আস্তে বেড়ে যায় অথর যুগলের কম্পন। তুর্য হাসে, আওয়াজবিহীন প্রাণবন্ত হাসি। দুর্বল চিত্তের মেয়েটা কেমন অশান্ত হয়ে পড়ছে। তার এতটুকুন গাঢ় ছোঁয়া সইতে হিমশিম খাচ্ছে, লজ্জা পাচ্ছে। কাঁপুনির মাত্রা দীর্ঘ না করে আঙ্গুল সরিয়ে আনে ছটপট। তৎপরে প্রশ্ন করল, কি হয়েছে? সরে যাচ্ছ কেন? শ্রেয়া চোখ উঁচিয়ে দৃষ্টি মেলল। চাহনিতে মাদকতা ও একরাশ লজ্জার সংমিশ্রণ। দ্বিধান্বিত কণ্ঠে বলল, কখন থেকে এভাবে বসে আছেন? আপনার পা ব্যথা করছে হয়তো, চলুন রুমে যাই। পা ব্যথা করছে না, তবে একটা কথা মনে পড়ে গেল। কি কথা? পরশু যে পরীক্ষা, এটা মাথায় আছে? অনেকক্ষণ তো বুকে ঘাপটি মেরেছিলে, এখন মুখ ধুয়ে একটু পড়তে বসো। আমি আগেই পড়া শেষ করে রেখেছি, পরীক্ষার আগের রাতে একটু দেখলেই হবে। তাহলে আর কি, তোমার জামাইয়ের বুক তোমার জন্য ফ্রি। শ্রেয়া ছাত্রী হিসেবে বেশ মেধাবী। ডিপার্টমেন্টের কোনো স্টুডেন্টটা এমন শিক্ষক হওয়ার সুবাদে অজানা নয় তুর্যের। শ্রেয়া মিহিস্বরে বলে, রুমেই যাব। সাথে সাথেই তুর্য শ্রবণ গ্রন্থির নিকটস্থে বলে ওঠে, রুমে যাওয়ার এত তালা, ব্যাপার কি? সমগ্র অঙ্গ শিরশির করে উঠল ওর। ফের প্রয়াস চালালো তুর্যের বাঁধন মুক্ত হওয়ার। ও সত্যিই ভেবেছিল এতক্ষণ এভাবে বসে থেকে বোধ হয় পা ব্যথা হয়ে গিয়েছে তুর্যের, অথচ লোকটা ওকে নিমজ্জিত করছে লজ্জায়। এই তেরা বেকালে কথাগুলোই তো ভালো লাগে ওর। মানুষ সৌন্দর্যের কথার, ব্যক্তিত্বের, অঙ্গভঙ্গির চালচলন, কত কিছুর প্রেমে পড়ে। শ্রেয়া না দেখেই প্রেমে পড়ে যায়, আর দেখার পর তুর্যের কথাগুলো ওর অনুভূতিদের আরো গাঢ় করেছে। সুস্পষ্ট দুহাত সরিয়ে আনলো তুর্য, ছেড়ে দিল দেহখানা। শ্রেয়া চট করে উঠে দাঁড়ায়। শাড়ির অবস্থা প্রচণ্ড এলোমেলো, অগোছালো। ব্যস্ত হাতে ঠিক করার চেষ্টা করছে সে। তুর্য কতক্ষণ চেয়ে থেকে নিচের ঠোঁটে উপরের ঠোঁট চেপে ধরে। হাত বাড়িয়ে প্রথমে বিধ্বস্ত কুচিগুলো ঠিক করে। প্রশ্ন করে গম্ভীর কণ্ঠে, শাড়ি পরেই ঘুমাবে? শ্রেয়া অস্পষ্ট রোশনিতে মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝায়। তুর্যও আর কথা বাড়ালো না। ওর হাতটা ধরে এতক্ষণ ধরে নির্জন থাকা কক্ষে আসে। দুজনের দেহ এলিয়ে পড়ে বিছানার দুই প্রান্তে, মাঝে অনেকখানি ব্যবধান। শ্রেয়ার পায়ের তলা চলছে, ভেতরটা উসখুস করছে। এই তো কাছে এলো দুজন, তবে দুটো দেহ কেন অদূরে? যখনই কোনো বিষয়ে অস্থিরতা কাজ করে এই হাল হয় ওর। ক্রমাগত চলতে থাকে পায়ের তলা। আস্তে ধীরে ও হাত রাখে নিজেদের মাঝের খালি জায়গাটাতে। নিমেষেই ওর হাতটা কারো করপুটে বাঁধা পড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই সমস্ত তফাৎ ঘুচিয়ে তুর্য বকুলে সজ্জিত হাতটাও 5 আঙুলে বেঁধে নেয়। হাতের এলোমেলো বিচরণে নরম বকুল ঝরে পড়ে সুতো ছিঁড়ে, ছড়িয়ে ছিটিয়ে পড়ে মেঝেতে। আবছা আলোতে মিলেমিশে একাকার হতে থাকে উত্তপ্ত নিঃশ্বাস। শ্রেয়ার গলা শুষ্ক হয়ে উঠেছে, বুক ধরপড় করছে। হৃদযন্ত্রের গতি অত্যন্ত বেসামাল, ভয়াবহ রূপ ধারণ করেছে যেন এক একটা স্পন্দন। কিঞ্চিত দূরত্ব রাখেনি তুর্য। ওর কাছাকাছি এসে গলায় মুখ ছুঁইয়ে দেয়। কণ্ঠস্বর অতীব নেশাক্ত প্রগাঢ়, এক নিঃসংকোচ মায়াময় আবেদন করে বসে, শ্রেয়সী, আমার হবে? নেত্রদয় বুঝে আসে ওর। চক্ষু কার্নিশ ছুঁয়ে নেমে যায় জল। এত হৃদয় নিংড়ানো কেন বাক্যটা? কি করে জবাব দিবে ও? তুর্য এক হাত ছেড়ে দিয়ে শ্রেয়ার উন্মুক্ত কোমরে রাখল। গালে ঠোঁটের স্পর্শ এঁকে বলল, মুখে জবাব দিতে হবে না, সম্মতি হিসেবে অন্যভাবে বুঝিয়ে দাও। অপেক্ষাটা দীর্ঘ করো না আর। এটার যে অনেক যন্ত্রণা শ্রেয়সী। এই আকুল কণ্ঠ আর শুনতে চায় না শ্রেয়া। কাপা কাপা অধর যুগল তুর্যের গালে রাখল। তাদের স্থায়িত্ব হলো সেকেন্ড খানেক। সরিয়ে আনলো তড়িৎ বেগে। শরীরের ভাঁজে ভাঁজে খেলে গেল তরঙ্গ এবং শাড়ির ভাঁজে প্রিয় মানুষটার হাতের ঈষৎ বিচরণ। জানালার ধার ছুঁয়ে আসা চাঁদের রূপে শ্রেয়ার চোখে পড়ে তুর্যের ওর মুখশ্রী পানে রাখা অনিমেষ অপলক দৃষ্টি নেত্র। তড়িঘড়ি করে মাথায় ওড়না চাপিয়ে নিল শ্রেয়া।
প্রিয় এখনো হাতে ঘড়ি পড়ছে। শ্রেয়া বিরক্ত ভঙ্গিতে আওড়ায়। পরীক্ষা শেষ হয়ে যাবে, তুই ঘড়ির বেল্ট বাঁধতে বাঁধতে। এটা কি রিকশায় বসে বাঁধতে পারবি না? প্রিয় তবুও নাছোড় বান্দা। দাঁড়িয়ে একটা মিনিট নষ্ট করেই ঘড়িটা পড়ল। এসব পড়া পরীক্ষা ভালো লাগে না ওর। আয়ুষ যদি মুখে একটা বার শেপ একবার উচ্চারণ করে তোমার আর পড়তে হবে না, তাহলে ও আয়ুষকে গুনে গুনে 101টা চুমু খাবে। কিন্তু এটা কখনো হবার নয়, সেটা সে দিব্যি জানে। মুখ কালো করে শ্রেয়ার সাথে বেরিয়ে পড়ল। ভাগ্যস্য প্রসন্ন হওয়ার সাথে সাথেই রিকশা মেলে। প্রিয় ঘুম ঘুম চোখে প্রশ্ন ছুড়ে দিল। ভাইয়া চলে গিয়েছে? হ্যাঁ, ওনার ডিউটি আছে পরীক্ষার হলে, তাই একটু আগেই বেরিয়ে গিয়েছে। ও, তুই কি ওনার উপর রাগ? প্রিয় চোখ বড়সড় করে ব্যগ্র গলায় বলে ওঠে। আরে না, আসলে ভাইয়ার কারণে রাতে বেশিক্ষণ পড়তে হলো আমাদের, তাই এখন ঘুম পাচ্ছে। তোর পাচ্ছে না? শ্রেয়া ক্ষীণ হেসে জানায়। না, দেখিস ঘুমাতে ঘুমাতে রিকশা থেকে পড়ে যাস না। প্রিয়র সহজ সরল স্বগোক্তি। আমার শ্রেয় থাকতে কখনো পড়বো না। শ্রেয়ার কণ্ঠনালী গলিয়ে কথা বেরিয়ে আসলো না। সূক্ষ্ম নিঃশ্বাস ছাড়ল ও। এত বিশ্বাসের পিঠে কিছু বলাও যায় না, বলতে গেলে উপযুক্ত শব্দ নেই। দুই বান্ধবী মিলে দৌড়ে পরীক্ষার হলরুম পর্যন্ত আসে। ইতিমধ্যেই স্যার ঢুকে গিয়েছে। শ্রেয়া ভালো করে তাকাতেই দেখে আজ ওদের হলে তুর্য পড়েছে। ওকে দেখেই ঢোকার আদেশ দেয় তুর্য। তাড়াতাড়ি করে প্রবেশ করে দুজনে। তুর্য শ্রেয়ার সামনে খাতা রেখে চলে গেল। আর চোখে একটু চেয়ে খাতায় নাম লিখতে মনোনিবেশ করে শ্রেয়া। কি মনে করে অজান্তেই পুনর্বার তুর্যের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। অন্তঃস্থল মন দ্রিম দ্রিম করে উঠল। নয়নছোড়া আটকা পড়ে তুর্যের ঘাড়ের লম্বা দাগটার দিকে। আঁচড়টা অত্যাধিক তাজা দেখাচ্ছে। ফাঁকা ঢোক গিলল ও। একদিন আগের আঁচড়টা এখনো আছে। এত গভীরভাবে দিয়েছিল। কই তুর্য তো কোনো প্রতিক্রিয়া করেনি। শরমে চোখ মুখ কুঁচকে আসে বারংবার। তুর্য শ্রেয়ার মুখভঙ্গি দেখে ছাঝালো দৃষ্টিতে তাকালো। খাতায় নামটা লিখে মেয়েটা এমন করছে কেন বুঝতে পারছে না সে। ঘন্টা পড়লে প্রশ্ন দেওয়ার বাহানায় কাছে এসে দাঁতে দাঁত ঢিমে স্বরে জিজ্ঞেস করলো। কি হয়েছে? তড়াক করে লাফিয়ে ওঠে শ্রেয়া। অপ্রস্তুত ভাব। প্রশ্নটা হাতে নিয়ে অপর দিকে চেয়ে দেখে অন্য একজন স্যার প্রশ্ন দিচ্ছেন। পাশের মেয়েটাও ড্যাব ড্যাব দৃষ্টিতে চেয়ে আছে, তাই চেয়েও কথাটা বলতে পারল না। চুপচাপ লেখায় মনস্থির করে, কিন্তু তাও ঠিকঠাক হচ্ছে না। বারবার তুর্যের ঘাড়ে চোখ চলে যাচ্ছে। পুরোটা পরীক্ষায় দিল ও এমন করে। বার কতক তুর্য চোখ রাঙিয়েছে সকলের অগোচরে, তবুও লাভ হলো না বিশেষ। যেন ও পাহারা দিচ্ছিল কেউ তুর্যের ক্ষতটা দেখে নিল কিনা। পরীক্ষা শেষ হতেই প্রাণ ফিরে পেল। খাতা জমা দিয়ে বের হয়ে প্রকৃতির তরফ হতে উপহার স্বরূপ পাওয়ার স্নিগ্ধ প্রশ্বাস টেনে নিল অভ্যন্তরে। প্রিয়র চিন্তা হচ্ছে অনেক। পরীক্ষা তত একটা ভালো হয়নি। আয়ুষ বলেছে রেজাল্ট ভালো না হলে ওকে কম কম আদর করবে। একদিকে পড়তে দম বন্ধ হয়ে আসে, অন্যদিকে আয়ুষের অমন শর্ত। মোবাইল বের করে আয়ুষকে ফোন দিল। রিসিভ হতেই কিছু দূরে চলে যায় কথা বলতে বলতে। যে কেউ দেখলে অনায়াসে বলবে মেয়েটা নতুন নতুন প্রেমে পড়েছে। হাঁটতে হাঁটতে কথা বলা, গাছের পাতা টেনে ধরা, কথা বলার সময় গাছের গায়ে নখের আঁচড় কাটা, এগুলো নাকি নব্য প্রেমে পড়ার লক্ষণ। এতিমখানার আপার কাছ থেকে শুনেছিল শ্রেয়া। আলতো হাসল ও এটা ভেবে, কিন্তু সেই হাসি মিলিয়ে গেল হুট করে একটা কণ্ঠস্বর কর্ণে ভারী খেতেই। সরব করে পাশে তাকালো। তুর্য ধারালো দৃষ্টি তাক করে রেখেছে। পুনশ্চ প্রশ্ন করে, পরীক্ষা দেওয়ার সময় এমন করছিলে কেন? শ্রেয়া অবিন্যস্তভাবে এদিক সেদিক তাকায়। ঘাবড়ে যাওয়া কণ্ঠে প্রতি উত্তর করে, আপনার জন্য। তুর্যের মেজাজ তুঙ্গে উঠে আছে। খাতা নেওয়ার সময় আগ্রহের ফলে কয়েক পৃষ্ঠায় চক্ষু বোলায়। ফলস্বরূপ দু একটা ভুল বিক্রিয়া চোখে লেগে যায় তার। এসব যে শ্রেয়ার গাফিলতির ফলাফল তা বুঝতে বাকি নেই। রাগান্বিত গলায় বলে উঠল, আমার জন্য মানে? আর এত নার্ভাস ফিল করছো কেন? ভার্সিটিতে সবাই জানে তুমি আমার ওয়াইফ। কিভাবে? শ্রেয়ার কণ্ঠ বেড়ে যায় মৃদু। মোবাইল বের করে নিজের ফেসবুক আইডি চেক করো।
তুর্যের কথা শুনে দ্রুত হাতে মোবাইল বের করে নিজের আইডিতে ঢুকলো। মেসেঞ্জার ব্যবহার করে না ও। বিয়ের ক্যাচাল প্যাচালের জন্য বহুদিন অনলাইন জগতে আসা হয় না। এখন ঢুকেই ও হতভম্ব। মোবাইলে কখনোই লক দেয় না সে, এমনকি ফেসবুক পাসওয়ার্ড পর্যন্ত সেভ করে রাখা। তাই কাজটা কোনো রকম ভেজালবিহীন সেরেছে তুর্য। ম্যারিড স্ট্যাটাসের কমেন্ট বক্সে মানুষের শুভেচ্ছার ঢল নেমেছে। এটা কখন করেছেন আপনি? করেছি কোনো এক সময়। এখন পরীক্ষার হলে ওইসব করার কারণ বলো। তুর্যের চাহনি প্রশ্নসূচক। শ্রেয়া আমতা আমতা করে প্রত্যুত্তর করে, আপনার ঘাড়ে। আমার ঘাড়ে? নর্মাল একটা কথা বলতে প্রচণ্ড বেগ পোহাতে হচ্ছে শ্রেয়ার। এটার কারণ সম্মুখে উপস্থিত মানুষটাই। আনতস্বরে এক নিঃশ্বাসে বলল। নখের আঁচড় দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে কানের ছিদ্র দিয়ে হুড়মুড় করে ঝংকার তুলে কয়েকটা বর্ণ শব্দ বাক্য প্রবেশ করে। তাতে তোমার কি? আমার বউয়ের আদর মাখা চিহ্ন নিয়ে আমি দেশ বিদেশ সব ঘুরে আসব। কোনো সমস্যা? শ্রেয়ার মাথাটা চক্কর দিয়ে উঠল, বেয়াক্কেল বনে গেল। আপনা আপনি দুই ওষ্ঠ আলগা হয়ে আসে। বেমুড়ো দৃষ্টিতে তাকিয়ে জবাবে বলল, না। শ্রেয়া ধীর স্থির ভঙ্গিতে গুটি গুটি পায়ে ছাদের দরজা অবধি এলো। গরম গরম নিঃশ্বাস ফেলছে ও। সামনে তাকিয়ে দেখে তুর্য কানে মোবাইল ধরে রেখেছে, হয়তো কথা বলছে কারোর সাথে। সূর্যের প্রখর তাপে ছোট ছোট চুল থেকে ঘাম বেয়ে ঘাড় পিঠ স্পর্শ করছে। কিঞ্চিত পরিমাণ ভিজে উঠেছে পরনের নীল টি শার্ট। এই লোকের কি কষ্ট হচ্ছে না? ঘামে হাতের লম্বা লম্বা লোমশগুলো হতাশায় দুঃখে লেপ্টে আছে। এইবার শ্রেয়ার ভীষণ খারাপ লাগছে। তুর্য কেমন করে দাঁড়িয়ে আছে বুঝতে পারছে না ও। আষাঢ় মাসে কথা ছিল বৃষ্টি রিমঝিম ছন্দ তোলার। সেই ছন্দে মানব মন উতলা হতো, নৃত্য তুলে নাচত, রোমাঞ্চকর হতো পরিবেশ, প্রকৃতি, মানুষজন। অথচ হচ্ছে তার উল্টো। পা বাড়িয়ে মন্থর গতিতে সুঠাম স্ট্রোক দেহের সান্নিধ্যে নিজের শীর্ণ চিকন গা এলিয়ে আনলো শ্রেয়া। তুর্য তীরভাবে নজরে একবার তাকালো ওর দিকে, পুনরায় দৃষ্টি অদূর অম্বরে নিবদ্ধ করে বলল, রাখছি ভাই, বউ দাঁড়িয়ে আছে কিছু বলার জন্য। তাকে অপেক্ষা করাতে কষ্ট হয় আমার। শ্রেয়া অবাক হলো, চমকপ্রদ চাহনি নিক্ষেপ করলো তুর্যের দিকে। তুর্য মোবাইলটা পকেটে রেখে এক হাত বাড়িয়ে শ্রেয়ার শরীরটা নিজের মধ্যে আবদ্ধ করতে গিয়েও থেমে যায়। কপালে তুষ্ট বলি রেখার ভাঁজ ফুটে ওঠে। শ্রেয়া রিনিছিনি কণ্ঠে প্রশ্ন করল। কি হয়েছে? তুর্যের নিরলস জবাব, ঘেমে আছি, এখন জড়িয়ে ধরবো না? শ্রেয়ার কণ্ঠনালী ভেদ করে কোনো কথা এলো না। একটু একটু করে অতীব নিকটস্থে যায় ও তুর্যের। ছোট্ট বাচ্চাদের ন্যায় মিশে যায় বুকে, আঁকড়ে ধরে গেঞ্জি। তুর্যের ওষ্ঠদ্বয়ে নিঃশব্দ হাসি অনেকখানি জায়গা দখল করে। শ্রেয়া ছাদের মেঝে ছুঁয়ে থাকা ওড়নাটা টেনে ওর মাথার উপর দিয়ে সমস্ত চুল মাথা ঢেকে দিল। সর্বদা ভরাট গম্ভীর কণ্ঠস্বরটা কেমন আদুরে নরম হয়ে উঠল। বলল, রোদ আমার বউকে কালো ভূত বানাতে চাইছে। আর আপনি? আপনার শরীর খারাপ লাগছে না? এখানে এসে ফোনে কথা বলতে হয়? নির্ভয়ে প্রশ্ন করে শ্রেয়া। প্রশ্ন করার অনুমতিটা তুর্যই দিয়েছে ওকে। তবুও বেশ ভয় হয় ওর। তুর্যের বদমেজেছি রুড়ো স্বভাব সম্পর্কে ও অবগত। অবশ্য প্রথম পরিচয়টা ফুলশয্যায় হয়েছিল, যদিও মানুষটা মানসিকভাবে বিক্ষিপ্ত ছিল, এবং দ্বিতীয়বার সুস্থ মস্তিষ্কে এই ছাদেই দাঁড়িয়ে কি তেড়াবেঁকা ব্যবহার করে ওর সঙ্গে। তখন থেকেই তুর্যের প্রতি ওর ভীতি। শ্রেয়া প্রীতিকে একপাশে রেখে তুর্যের সামনে কথা বলতে গিয়ে দোনোমনো করার আর একটা কারণ বের করেছে, তা হলো সম্মান। ও এই মানুষটাকে প্রচণ্ড সম্মান করে। বুকে মুখ গুছিয়ে চক্ষুদয় বুঝে ফেলল। অচিরেই শ্রবণ হলো গলার আওয়াজ, তোমার মতো সুন্দরী বউ ফেলে প্রেম টেম আমার দ্বারা হবে না। আমি যেদিন ছোট্ট শ্রেয়সীর মাথায় জুটি দেখেছি, বড় শ্রেয়সীর কাজল মাখা আঁকি দেখেছি, সেদিনই শেষ, একদম শেষ। সেটা আমার বউ জানে ভালো করে। শ্রেয়া লাল রঙের প্রলেপে ঢাকা কপালদয় লুকোতে আরেকটু ঘনিষ্ঠ হলো। তুর্য কর্ণর পাতায় ঠোঁট ছুঁয়ে বলল, কি করছো? এটা কিন্তু ছাদ, চলো রুমে যাই। বড্ড রসাত্মক শোনালো কণ্ঠটা। কানে ঝংকার তুলে এক একটা ধ্বনি। শ্রেয়া লজ্জায় নেতিয়ে পড়ছে।
তবুও অস্পষ্ট মিহিস্বরে প্রতিবাদ করার তীব্র প্রচেষ্টা করে। আমি তো তুমি তো কি চেক করতে এসেছো ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে কিনা? চেক করতে আসবো কেন? আপনি সিগারেট খান, স্বচক্ষে দেখলাম একদিন। বুক থেকে মুখ তুলে নির্দ্বিধায় কথাখানা ব্যক্ত করে শ্রেয়া। তোর্য ওকে ছাদের রেলিংয়ের সঙ্গে ঠেসে ধরল, দু হাত দুই পাশে রেখে আটকে ফেলল ওকে। দাঁতে দাঁত চেপে বলল, কিস করার সময় নাকে সিগারেটের গন্ধ লেগেছিল। লাগলে ওয়াক থুতো করনি কেন? লেগেছিল? শ্রেয়া কিং কর্তব্য বিমূঢ় স্থির নেত্রে তাকিয়ে রইল। ওর ললাটে জমাট হয়ে থাকা বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে যাচ্ছে কানের কাছ দিয়ে। তোর্য একটু একটু করে ঘর্মাক্ত ফোঁটাতে হাত ছুঁয়ে দিল। নিশ্চল মায়াবী নয়ন চোরাই কতক্ষণ চেয়ে থেকে কপালে রাখল ওষ্ঠদয়। শ্রেয়ার বক্ষস্থল থরথর করে কেঁপে উঠল। শরীরের সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে সেই কম্পন। ওর মনে হচ্ছে জীবনটা এখন সুখের অনুচ্ছেদ, ভালোবাসার অভাব নেই। যেদিকে দৃষ্টি মেলে রঙিন সুতোয় যেন বাধা পড়ে। মাসখানেক আগেই প্রাণটা চলছিল কোনো রকম, সবকিছু সাদা মলাটে আবৃত থাকে। অতপর রঙিন প্রচ্ছদের শিল্পী হিসেবে আসে তুর্য নামক গম্ভীর পুরুষ। ওষ্ঠ এখনো শ্রেয়ার ললাটে ডুবে, কিয়ৎক্ষণ পর কপাল ছেড়ে নেমে আসে তীর করা অধর পানে। মুখোমুখি অধর চোরা, গলা শুকিয়ে গেল শ্রেয়ার। তোর্য কি আছো পানি সাধবে? এখানে জল কোথায় পাবে? সেদিন কি তাড়াহুড়ো করেই না গ্লাসের পানি সমাপ্ত করে ও। মনে হয়েছিল কত যুগ পানি পান করা হয়নি। ভাগ্যিস তুর্য পানি দিয়েছিল, নয়তো তৃষ্ণার্ত হয়ে লজ্জার ভারে সোফায় জ্ঞান হারিয়ে পড়ে থাকতো। তুর্য সরে গিয়ে বলল, আমি সিগারেট খাই না। একবার যে ছাদে দেখে ভেবেছিলে, সেটা ছিল ভুল দেখা। নিচের ফ্ল্যাটের একটা ছেলে খেয়েছিল। অর্ধ অংশটা ফেলে চলে যেতেই তোমার আগমন। বিস্ময়ে হত চোখে তাকায় শ্রেয়া। আন মনে অস্ফুট স্বরে জিজ্ঞেস করে বসে, সত্যি? বউ কি বিশ্বাস করে না? তোর্যের প্রশ্নে থ মেরে যায় ও। বিশ্বাস করে ও, অনেক বেশিই করে। পুনশ্চ লৌহস্বরে বলে ওঠে তুর্য, আমার জীবনের কিছু ভুল অনেকখানি সময় নষ্ট করে দিয়েছে। সুস্থ স্বাভাবিক থেকে আমি তোমার সঙ্গে থাকতে চাই। অ্যালকোহল, সিগারেট এসব ক্ষণিকের ডিপ্রেশন কাটিয়ে একটা মানুষকে মেচে সুখ দিতে পারবে, কিন্তু একটা সময় পাল্টা আক্রমণ করবে এসব। তোমার কাছাকাছি আমি যে সুস্থতা অনুভব করি সেটা কাটিয়ে আমাকে পাগল বানানোর ক্ষমতা একমাত্র তুমিই রাখো। যদি মানুষের জীবনসীমা 1000 বছর হতো, তাহলে তোমার সাথেই 1000 বছর বাঁচার আকুতি করে যেতাম শ্রেয়সী। শ্রেয়া নিশ্চুপ, অন্তর্দেশে শীতল অনুভূতি। অতিরিক্ত দুঃখে চুপ হয়ে যায় একটা মানুষ। শ্রেয়ার তা হচ্ছে না, বরঞ্চ অত্যাধিক আনন্দে নির্বাক সে। তুর্য ফের বলে, ছাদে আসলে যে